ফ্যাসিস্ট চক্র দেশকে চূড়ান্তভাবে ঋণ নির্ভর আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে গণঅভ্যুত্থানের মুখে পালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। এবার ঘুরে দাঁড়ানোর পালা। জিয়া খালেদা জিয়ার সমাধিতে বিএনপি স্থায়ী কমিটির নবনিযুক্ত 4 সদস্যের শ্রদ্ধা। বললেন, অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। আওয়ামী লীগের বন্দী নেতাদের মোবাইল ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করলেন কারা মহাপরিদর্শক। কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব। 14টি বাস দিয়ে রাজধানী সহ 3 নগরীতে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু। 6 মাসের মধ্যে 100টি চালুর পরিকল্পনা সরকারের। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিতাড়িত পতিত পলাতক ফ্যাসিস্ট চক্র দেশকে চূড়ান্তভাবে একটি ঋণ নির্ভর আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে গণঅভ্যুত্থানের মুখে পালিয়েছে। তিনি জানান, বর্তমান সরকার শুধুমাত্র বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতিবিরোধী। রাজস্ব আহরণে অবশ্যই অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। রিপোর্ট করছেন সেকান্দার রহমান। আগমন আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন, কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ জানেন। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি বলে জানান তিনি। টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়ানোর তাগিদ দেন। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু বল প্রয়োগের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার উপর ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল 4টা পর্যন্ত। এর আগে গত রবিবার বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 20 আগস্ট সংসদ অধিবেশনে বিশেষ বৈঠকের আহ্বান করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি জোট মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে 11 দলীয় জোটের নেতারা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করা হলে সংসদ সদস্যরা ভোটদানের স্বাধীনতা পেত। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকার ফিরে এসেছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিএনপির দর্শনকে সামনে রেখেই বর্তমান সরকার দেশ গড়বে বলেও প্রত্যাশা তাদের। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে 3 সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডক্টর ফরহাদ হালিম ডোনার এবং সাবেক আমলা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে 15 আগস্ট বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান এই 4 নেতা।
এই সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থায়ী কমিটির সদস্যরা জানান, ছাত্র জীবন থেকেই তারা এই দলের রাজনীতির সাথে জড়িত। জিয়ার দর্শনকে ধারণ করেই দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা যাতে দ্রুত গতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। আজকে দল, সরকার, জনগণের মধ্যে যে আস্থা এসেছে সেই আস্থাকে আমরা সম্পূর্ণ দায়িত্বের সাথে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। নেতারা বলেন, পিতামাতার মতোই পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা দল এবং সরকারের সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে উন্নয়নের গতিকে এগিয়ে নিতে চান। প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে, সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। উনি যখন যেখানে যেই সমস্যা হচ্ছে ওইটার সমাধান করার চেষ্টা করছে। মর্নিং শোজ দ্য ডে, দিনের প্রথমে আমরা বুঝতে পারি দিনটি কেমন যাবে। বর্তমান সরকার যেভাবে কাজ শুরু করেছে সেই দ্রুত গতিতে উনি আমাদের যে নির্বাচনী অঙ্গীকারগুলো সেগুলো পালন করা শুরু করেছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। রোদ বৃষ্টির লুকোচুরির মাঝেও নতুন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদনের কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম আরও জানিয়েছেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। মামলার অন্য পলাতক আসামিদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলতেন স্বীকার করে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন জানিয়েছেন, এই প্রবণতা এখন কমে এসেছে, তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, 5 আগস্টের পর পালানো 690 বন্দী এখনও পলাতক। নরসিংদীর জেল থেকে পালানো 166 জন বন্দীর নথিও নেই কারা অধিদপ্তরের কাছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সকালে কারা সদর দপ্তরে 5 আগস্ট পরবর্তী সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। এ সময় কারা মহাপরিদর্শক জানান, দেশের 75টি কারাগারে 98,000 বন্দী আছে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, বন্দী আওয়ামী লীগ নেতারা কারাগারে মোবাইল ফোন ব্যবহার করে কথা বলতেন, তা বন্ধে নজরদারি বাড়ানোর দাবি তার। আমি মনে করি যে প্রবণতা কমে এসছে, যে কারণে কিন্তু আপনারাই তো অনেক বেশি ইনভেস্টিগেটিভ, অথবা আপনারা যদি কেউ কথা বলে রেকর্ড করে ওরকম কিন্তু আমাদের কাছে চলে আসে। সো এই শুরুর দিকে অনেক বেশি পেলেও আস্তে আস্তে কিন্তু এটার সংখ্যা কমে আসছে। আর এছাড়া অনেকেই আছেন যাদেরকে আমরা স্পেশালাইজ জোনে রেখেছি, যেখানে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম আছে সেন্সিটিভ বন্দীরা। আমি আশা করছি যে তারা এই সুযোগ ইভেন মোবাইল যদি কোনো কারণে কিভাবে ঢুকাতেও পারে, তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারছে না। তিনি আরো বলেন, নরসিংদী কারাগার থেকে পালানো 9 জঙ্গির মধ্যে 3 জন এখনো অধরা, সেখান থেকে গায়েব 166 বন্দীর নথিও। 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না নরসিংদী কারাগারের। বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। ধারণ ক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না স্বীকার করে আইজি প্রিজন জানান, এমন দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো জঙ্গিদের সংস্পর্শে এসেছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লাইন কিছুটা কমলেও এখনো মিলছে না চাহিদা মতো গ্যাস। মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলেটরের এনার্জি ভাসমান টার্মিনাল দুটির বয়লারই সচল হলেও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার এখনও সেভাবে বাড়েনি। এতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা সমস্যায় পড়েছেন সবচেয়ে বেশি। তারা বলছেন, গ্যাসের সংকটে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় আয় কমে গেছে অনেকটাই। আর সিএনজি পাম্প মালিকরা বলছেন, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না।
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এখানে একটু লাইন কম, কিন্তু প্রেশার একেবারে নেই। 30-40 প্রেশার দিয়ে আমাদের কোনো কিছু হয় নাকি? একটা যাত্রী নিয়ে যাইতে সব শেষ। সকাল 9:10 সিরিয়াল দিছি, এখন পর্যন্ত গ্যাস পাইনি। গ্যাসের তো পর্যাপ্ত পরিমাণ সিরিয়াল। 5 ঘন্টা 6 ঘন্টা কাটাইয়া 32 টাকা ঢুকছে, আমি আবার লাইনে দিছি, মনে করেন 2.5 ঘন্টা হয়েছে। এই 32 টাকার গ্যাস আমি 2টা টিপ মারছি, আমার এখন আবার নেই। 4 ঘন্টা কাটাইছি। সরকার যদি ব্যবস্থা নিত আমরা খুশি হতাম। আর সব পাম্পে সিএনজির গ্যাস দেয় না। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে 14টি বাস নিয়ে চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি ও বগুড়ায় 2টি বাস দিয়ে শুরু হয়েছে এই সেবা। আগামী 6 মাসের মধ্যে 100টি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শুধু উদ্বোধন নয়, এই সেবাকে টেকসই আর যাত্রী বান্ধব করাই সরকারের মূল চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির নতুন উদ্যোগ মহিলা বাস সার্ভিস। প্রথম ধাপে 14টি বাস নিয়ে শুরু হলো এই সেবা। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস চলবে নির্ধারিত রুটে। প্রতিটি বাসে থাকছে জিপিএস সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের জন্য নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর কথা জানান তিনি। কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। গণপরিবহনের চালক হিসেবেও এগিয়ে আনতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। প্রশিক্ষণের মাধ্যমে নারী চালকদের প্রস্তুত করা হয়েছে বলে জানান বিআরটিসি চেয়ারম্যান। ড্রাইভারদেরকে আমরা গাজীপুরে একেবারে আবাসিক ট্রেনিং দিয়ে 2 মাসের মধ্যে তাদেরকে মানসিকভাবে এবং কারিগরিভাবে দক্ষতা সৃষ্টি করে তাদেরকে আজকে আমরা গাড়িতে উঠিয়েছি। এবং পাশাপাশি 30% ড্রাইভার আমরা যাতে ভবিষ্যতে ইভি বাস আসলে যাতে ড্রাইভার সৃষ্টি করতে পারি, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করেছি। নতুন এই সেবায় চালকের আসনেও থাকছেন নারী। প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বাসের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন তারা। মহিলা বাস সার্ভিসে যে নারী চালক হিসেবে আমি অংশগ্রহণ করতে পারবো এটা, এবং নারীদেরকে নিরাপদ সড়কে যে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া বা ফেরত নিয়ে আসার যে ব্যাপারটা, এটা করতে পারবো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমরা অনেক খুশি যে একটা ভালো উদ্যোগ হয়েছে এটা। আগামী 3 মাসে 50টি এবং 6 মাসের মধ্যে 100টি বাস চালুর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশ বান্ধব করতে 200টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। এর মধ্যে 100টি বাস নারীদের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের 4 কোটি পরিবারের অর্থনৈতিক সুরক্ষার নতুন অধ্যায় রচনা করেছে বিএনপি সরকার। মাত্র 6 মাসে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি চূড়ান্ত হয়েছে স্বাস্থ্য খাতে 80% নারী নিয়োগের সিদ্ধান্ত। দ্রুততম সময়ে চাঞ্চল্যকর কয়েকটি নারী ধর্ষণ ও হত্যা মামলার বিচার করে দেয়া হয়েছে কড়া বার্তা। তবে বিশ্লেষকরা বলছেন, নারীদের অগ্রযাত্রা টেকসই করতে সরকারকে পাড়ি দিতে হবে অনেক পথ। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। নারীর ক্ষমতায়নে বিএনপির রূপরেখা নতুন নয়। 90-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু ছিল এক যুগান্তকারী মাইলফলক। সেই ঐতিহ্য বহন করে তারই উত্তরাধিকার তারেক রহমান হাতে নেন নারীদের স্বনির্ভর করার নতুন এক কর্মসূচি। নারী ক্ষমতায়ন বলতে আমরা মনে করি যে তাদেরকে স্পেসটা করে দেওয়া, যে জায়গাতে আছে সেখান থেকে নিজেকে যেন বিকশিত করতে পারে। নারীদের শিক্ষা ব্যবস্থাকে অনার্স পর্যন্ত অবৈতনিক করার জন্য আমরা কাজ করছি। আমরা যেখানে পারছি সেখান থেকে আমরা চেষ্টা করছি যে মেয়েরা যেন এগিয়ে আসে এবং তারা এই যে পারিবারিকভাবে যে ফ্যামিলি কার্ডটা, তাদের কিন্তু পারিবারিকভাবে কতটা মানসিক শক্তি দিচ্ছে যে এলাকাতে ফ্যামিলি কার্ড হয়েছে, আপনি তো একবার সেই ওয়ার্ডটাতে ঘুরে আসেন, আপনি এটা বুঝতে পারবেন। এবং এই চাহিদাটাই কিন্তু প্রকাশ করে যে এটা আসলে ইম্প্যাক্টটা কত ভালো পড়ছে।
বিএনপি সরকার ক্ষমতায় এসেই নারীদের জীবনযাত্রায় গতি বাড়াতে 4 কোটি পরিবারে 2,500 টাকা করে ভাতা চালুর উদ্যোগ নেয়। নারীদের নিরাপত্তা নিশ্চিতের কড়া বার্তা দিতে মাত্র 6 কার্যদিবসেই চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারের মাধ্যমে দেখিয়েছে নতুন এক দৃষ্টান্ত। নেওয়া হয়েছে সহজ শর্তে ঋণ ও স্বাস্থ্য খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগও। নারীর ক্ষমতায়নের জন্য এবং স্বনির্ভরতার জন্য ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 লক্ষ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের বিষয়, যার ভিতরে 80% হবে নারী। এই ওভারঅল লক্ষ্য হচ্ছে আমাদের যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন, যারা তৃণমূলে মানুষ রয়েছেন, কিভাবে ওনাদেরকে আরও বেশি স্বনির্ভর করা যায়, কিভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। সরকারের প্রথম 6 মাসেই ভালো ফলাফল করা ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পাশাপাশি চাকরিতে নারীদের অগ্রাধিকার দিচ্ছে সরকার। নারী শিক্ষা প্রসারে অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ সৃষ্টিরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মজীবী নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস। এসব উদ্যোগ প্রশংসনীয় বললেও নারীর নিরাপত্তায় এখনও বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। সরকারের জায়গা থেকে আমাদের সবসময় চাওয়া থাকে যে সে একটা ইতিবাচক অবস্থান নেবে, যে এই সরকার নারী নির্যাতনকে একেবারেই না বলছে। নারী যখন যাচ্ছে বিচারের জন্য, সে ওই থানাটা, সেই আদালতটা কোনোভাবেই নারী বান্ধব না। সরকার তার কাঠামোগত চেঞ্জ আনতে পারে, তার পলিসিতে চেঞ্জ আনতে পারে, তার পরিকল্পনায় চেঞ্জ আনতে পারে। ডিজিটালাইজেশন হওয়ার ফলেও যে কত ধরনের চ্যালেঞ্জের মধ্যে নারীরা পড়ে, তো আমাদের চাওয়াটা হচ্ছে যেই সুবিধাটাই সরকার দিতে চাক না কেন, সত্যিকার অর্থেই যেন নিপীড়িত মানুষ এবং যেহেতু নারীদের জন্য আমাদের একটা আলাদা ফোকাস থাকে, তারা যেন পায়। নারীদের সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদার এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে কাঠামোগত সংস্কারের সুপারিশ নারী অধিকার কর্মীদের। আমরা 30টি নারী আসনে কি চেয়েছিলাম, যে এখানে ইলেকশন হোক, এটা কিন্তু সিলেকশনই থাকছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কৃষি উপকরণে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদরের আতাহার বাজার থেকে নকল কীটনাশক সহ মোহাম্মদ সদের আলী নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 3 লাখ টাকা জরিমানা করা হয়। পুলিশ জানিয়েছে, উপজেলা কৃষি বিভাগের সহায়তায় সোমবার রাতে মেসার্স সদের ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে অনুমোদনহীন রাসায়নিক মিশিয়ে নকল কীটনাশক তৈরির সময় ওই ব্যবসায়ীকে হাতে নাতে ধরা হয়। পরে দোকান ও গোডাউন থেকে রাসায়নিক পদার্থ, কীটনাশকের প্যাকেট ও প্যাকেটজাত উপকরণ, মেশিন সহ বিপুল পরিমাণ সার জব্দ করা হয়। অভিযানে 307 বস্তা ইউরিয়া, 244 বস্তা MOP, 19 বস্তা DAP ও 3 বস্তা TSP সার জব্দ করা হয়েছে। পরে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকরামুল হক নাহিদ এই দণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের আদেশও দেয়া হয় রায়ে। নোয়াখালীর বেগমগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যামেরাম্যান সহ 5 জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাতে উপজেলার মৌসাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আহতরা জানান, 3টি মোটরসাইকেল ও 2টি CNG যোগে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার সময় পেছন থেকে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে 5 জন আহত হন। আহত নজরুল ইসলাম শান্ত হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচি রিয়াদকে শনাক্ত করার দাবি করেছেন। পুলিশ বলছে, এই ঘটনায় 3 জন গুলিতে আহত হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফ্যাসিস্ট চক্র দেশকে চূড়ান্তভাবে ঋণ নির্ভর, আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে গণঅভ্যুত্থানের মুখে পালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। এবার ঘুরে দাঁড়ানোর পালা। জিয়া খালেদা জিয়ার সমাধিতে বিএনপি স্থায়ী কমিটির নবনিযুক্ত 4 সদস্যের শ্রদ্ধা, বললেন অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। আওয়ামী লীগের বন্দী নেতাদের মোবাইল ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করলেন কারা মহাপরিদর্শক। কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব। 14টি বাস নিয়ে রাজধানী সহ 3 নগরীতে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু। 6 মাসের মধ্যে 100টি চালুর পরিকল্পনা সরকারের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।